গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় 4 জন চিকিৎসকের মৃত্যু, গোটা রাজ্যে শোকের ছায়া। উত্তরপ্রদেশে আমরোহে NH9 সড়কে গাড়ির দুর্ঘটনা, 4 জন চিকিৎসকের মৃত্যু। এদের মধ্যে এক চিকিৎসক অর্ণব চক্রবর্তী বেলঘরিয়া পূর্বপাড়ার বাসিন্দা। উত্তরপ্রদেশের এক বেসরকারি মেডিকেল হাসপাতালে চিকিৎসক ছিলেন অর্ণব চক্রবর্তী। অর্ণব চক্রবর্তী ফেব্রুয়ারিতে বাড়ি আসার কথা ছিল, কিন্তু পথ দুর্ঘটনায় এইভাবে মারা যাবেন তা কেউ ভেবে উঠতে পারছেন না। ঘটনার খবরে পরিবার এবং এলাকার সকলে শোকস্তব্ধ। এটা কালকে রাতের থেকে টিভিতে বলছে ওরে সাহেব রে থাকবো কাকে নিয়ে। আমি কালকে রাত্রি 10টার সময় হঠাৎ আমার কাছে একটা ফোন আসে যে আপনার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি চলে আসুন। এটা আমি জানতে পারি প্রথমে। তারপর আমি বারবার ওয়ার্ডেনকে ফোন করি। তারপর ওয়ার্ডেন আমাকে 11টার সময় বলে আপনার ছেলে মারা গেছে। তারপর সাথে সাথে আমরা চেষ্টা করি সেই দিনই চলে যেতে, কিন্তু কোনো ফ্লাইটের টিকিট পাইনি। আজকে ভোরবেলা ফ্লাইটে করে 3 জন চলে গেছে। এখন আপনার পোস্টমর্টমটা যদি একটু তাড়াতাড়ি করে ওকে কার্গোতে আনা যায় ব্যবস্থা করে, সেই ব্যবস্থা করতে গেছে ওরা। হ্যাঁ, ইন্টার্নশিপই ওই কলেজেরই ইন্টার্ন ছিল, আর 6 মাস বাকি ছিল, জুন মাসে শেষ হয়ে যাবে ওর কোর্সটা। সেই জুন মাসে শেষ হওয়ার জন্য ওর সমস্ত বইপত্র পাঠিয়ে দিচ্ছিল বাড়িতে, বাবা আমি চলে আসবো। কিছু বলেছে পুলিশ আমাদেরকে যে 4 জন ডাক্তারবাবু ছিলেন, 4 জন ডাক্তারবাবু ফিরছিলেন, তখন ডাম্পারে এসে একটা ওই গাড়িটা ধাক্কা মারে। তারপর ওখানকার লোক রেস্কিউ করে নিয়ে যায় হসপিটালে আমরোহাতে। তখন 4 জনই মরে যায়, বলে 4 জনই মৃত। প্রথমে একটা মেয়ে আমাকে ফোন করেছিল, সেখান থেকে আমি জানতে পারি। তারপর আমরা ফোন করার চেষ্টা করি বারবার। তারপর ওয়ার্ডের আমাকে ফোন করে, তারপর ভিসির সাথে আমার কথা হয়। আজকেও ভিসির সাথে আমার কথা হয়েছে, ভাইস চ্যান্সেলরের সাথে। খুবই ভালো ছেলে ছিল, খুবই মিষ্টি স্বভাবের ছেলে ছিল, পাড়ায় সবাই ভালোবাসত, খুবই ভালো ছেলে ছিল। পড়াশোনায় যেমন, স্বভাবেও তেমন, দেখতে তো অপূর্ব। সাহেব নামটা সার্থক ছিল, ডাক নাম ছিল সাহেব। পাড়ায় সবাই সাহেব বলে ডাকে। পাড়ায় ডাক নামই ছিল সাহেব। এবং মানে খুবই ভালো ছিল, রূপে গুণে সবই, মানে খুবই ভালো ছেলে ছিল। হ্যাঁ, মানে ও যে চলে গেছে, এই মানে ওর মৃত্যুটা যে এরকম, এটা আমরা কেউ কল্পনা করতে পারছি না। মানে এতটা প্যাথেটিক মৃত্যু। ও বাড়ি চলে আসার কথা ছিল, ও ডাক্তারি শিপ ইটার্ন চলছিল। এখন আরও কিছুদিন রাখার পরে তারপরে হয়তো সার্টিফিকেট দিত, বাড়ি চলে আসতে পারত, এবং বাড়ি চলে আসার প্রস্তুতিও নিচ্ছিল। ওর যে বইপত্র সেগুলি কুরিয়ার করে পাঠাচ্ছিল। হ্যাঁ, এদিকে বাবা ওর জন্য ঘর বানাচ্ছে। ঠিক আছে, ছেলে আসবে, ছেলে থাকবে। আমাকেও ডেকে পরশুদিন দেখিয়েছে, এইসব ঘর বানাচ্ছি, ছেলে থাকবে। পরশুদিন ডেকে পাঠিয়েছে, এবং ঢালাইয়ের সমস্ত মিস্ত্রি কাজকর্ম চলছে, সব জিনিসপত্র। তার যে এই পরিণতি হবে আমরা কেউ কল্পনা করতে পারি না। মানে কালকে রাত্রে খবরটা পাওয়ার পরে আমাদের মানে সারা শরীর কাঁপছিল, মানে মানে কি মানে বাকরুদ্ধ হয়ে গেছিলাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। নৈহাটিতে শ্মশানের বিপরীত রেলের জমিতে শিশুর মৃতদেহ কবর দেওয়া হচ্ছে, অভিযোগ এলাকায়। নৈহাটি রামঘাট মহাশ্মশানের বিপরীতে নাগা আশ্রমের পেছনে রেলের বিশাল অংশের পাঁচিল ঘেরা জমি রয়েছে। সেখানে গভীর রাতে বাচ্চার মৃতদেহ এনে কে বা কারা এসে পুঁতে দিচ্ছে, এমনটাই অভিযোগ স্থানীয়দের। ওই জমির উপর দিয়ে গঙ্গা পেরিয়ে রেলের জুবিলি ব্রিজ চলে গিয়েছে। ব্রিজের পাহারায় RPF থাকলেও ফাঁকা জমিতে নজরদারি নেই। এলাকাবাসীর অভিযোগ, গভীর রাতে ছোট বাচ্চার মৃতদেহ লুকিয়ে চুরিয়ে এখানকার একাধিক স্থানে পুঁতে দেওয়া হয়েছে। সামনেই শ্মশান রয়েছে, কিভাবে শ্মশান কর্মীদের এড়িয়ে এই স্থানে মৃতদেহ আনছে প্রশ্ন এলাকাবাসীর। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর সুশান্ত দে সরকার এক সাক্ষাৎকারে জানান, রেলের জমি, রেলের জায়গা এবং রেল কম্পাউন্ড করে রেল ঘিরে রেখেছে। রেলের যারা প্রশাসনিক কর্তা তাদের তত্ত্বাবধানেই আছে বা তাদের অনুকূলেই আছে জায়গাটা। কারণ হচ্ছে RPF ডিউটি করে। RPF জানে যদি এরকম কোনো কাজ হয়ে থাকে, আমার নজরে নেই, আমার মনে হয় না এরকম হয় কিছু।
আর যদিও হয়ে থাকে তর্কের খাতিরে, তাহলে সেটা রেলের দেখা উচিত। এটা তো পৌরসভার জায়গা না। আমরা বহুবার রেলকে চিঠি দিয়েছি, চেয়ারম্যান, এমএলএ, এমপি বহুবার চিঠি দিয়েছি, যাতে এলাকার উন্নয়নের স্বার্থে যেভাবে জায়গাটা পড়ে আছে, অসামাজিক কাজকর্ম প্রচুর পরিমাণে হয় এবং আরপিএফের দায়িত্বে হয়। আমি দায়িত্ব নেই বলছি, আরপিএফের দায়িত্ব হয়। হেরোইন, গাঁজা, মদ, চরস সমস্ত কিছু যেখানে খাওয়া দাওয়া হয়, যা কিছু হয়, আরপিএফের দায়িত্ব নিয়ে আরপিএফ করে, কারণ আরপিএফ ডিউটি থাকার সময়ও হয় এবং আমি যতদূর জানি আরপিএফের মধ্যে যুক্ত থাকে এই খাওয়া দাওয়ার জন্য। তা যদি এত কিছু হয় তাহলে এটাও আরপিএফের দেখা উচিত, রেল প্রশাসনের দেখা উচিত। রেল প্রশাসন তো উদাসীন, কারণ হচ্ছে রেলের বা কেন্দ্রীয় সরকারের কোনো দপ্তরেরই এইসব ব্যাপারে কোনো রকম মানে দায়বদ্ধতা কোনো কিছুতেই নেই। আর যেটা মনে কথা হচ্ছে যে বাচ্চাদের যে মাটি দেয়া হয় বা কবর দেয়া হয়, যেটা বলা হচ্ছে, বুড়িয়াল গাউন এটা নয়। বুড়িয়াল গাউন আমাদের প্রসাদনগরের ওখানে একটা আছে, চাকদায় একটা আছে। হিন্দু ধর্মের যেটা বুড়িয়াল গাউন চাকদাতে আছে, হালি শহরের আছে এবং হাটটা আছে সেনপাড়া বার্নিংহাম, তার পেছনে একটি জায়গা আছে। সেইখানে বাচ্চাদের যদি সেটা হসপিটাল বা কোনো নার্সিংহোম ডেথ সার্টিফিকেট দেয়, বাচ্চাদের তো নামে ডেথ সার্টিফিকেট দেয় না, অমুক মা তার বেবি এত সপ্তাহ এত দিনের মারা গেছে, মানে তার সেই ইয়েটা প্রমাণপত্র দিলে আমরা বডিটা পৌরসভার দায়িত্ব নিয়ে আমাদের যে বুড়িয়ালটা আছে এখানে শুধুমাত্র বাচ্চাদের, মানে নবজাতক যারা একদম 2 সপ্তাহ, 4 সপ্তাহ, 6 সপ্তাহ, 8 সপ্তাহ, 10 সপ্তাহ, 2 মাস, 4 মাস। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি তৃণমূল কংগ্রেস লিগাল সেলের পক্ষ থেকে অ্যাডভোকেট ডে পালিত হলো। অ্যাডভোকেটদের উপলক্ষে হুগলি জেলা তৃণমূল কংগ্রেস লিগাল সেলের পক্ষ থেকে সভাপতি সুব্রত ভট্টাচার্যের উদ্যোগে অ্যাডভোকেট দিবস পালিত হলো। চুঁচুড়া জেলা আদালতে উপস্থিত ছিলেন সারা জেলা থেকে বহু বিশিষ্ট আইনজীবীরা। বিশিষ্ট আইনজীবী ও জেলা পরিষদের কর্মদক্ষ নির্মাল্য চক্রবর্তী উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠান প্রসঙ্গে হুগলি জেলার তৃণমূল কংগ্রেস লিগাল সেলের সভাপতি তথা বিশিষ্ট আইনজীবী সুব্রত ভট্টাচার্য এক সাক্ষাৎকারে জানান, ডিসেম্বর 2025 আমরা হুগলি জেলা তৃণমূল লিগাল সেলের পক্ষ থেকে আমাদের অ্যাডভোকেটস ডে পালন করলাম। আমাদের সভাতে কমপক্ষে প্রায় 100 জন আইনজীবী উপস্থিত ছিলেন এবং প্রত্যেকে এই সভা সম্পর্কিত বিষয়ে তাদের যে বলতে চেন তা সবাইকে বলতে দেওয়া হয়েছে। আর এই অ্যাডভোকেটস ডে পালন করার মাধ্যমে আমরা মমতা ব্যানার্জি, মাননীয় মুখ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মাননীয় চেয়ারপারসন অব দি পশ্চিমবঙ্গ লিগ্যাল সেল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ থাকব যে আমাদেরকে এই অ্যাডভোকেটস ডে পালন করার জন্য তারা নির্দেশ দিয়েছিলেন। এবং আজকে আমরা তৃণমূল লিগ্যাল সেলের পক্ষ থেকে সমস্ত সাব ডিভিশনের লয়ার এখানে উপস্থিত ছিলেন, আমরা এটা পালন করলাম। হুগলি থেকে চন্দনা দত্ত ও অভিষেক গুপ্তার রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace.
a home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে খবরে। হুগলি জেলার পঞ্চম সৃষ্টিশ্রী মেলা বৃহস্পতিবার চন্দ্রনগর মেরি পার্কে শুরু হলো। 10 দিনের এই মেলা পরিচালনা করছে হুগলি জেলার গ্রামীণ জীবিকা মিশন। এই মেলা প্রদীপ প্রজ্বলন করেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। জেলা শাসক খুরশিদ আলী কাতরি সৃষ্টিশ্রী মেলাকে স্বয়ংসম্পূর্ণ করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন। মন্ত্রী বেচারাম মান্না বলেন, সৃষ্টির মূল্যে রয়েছে মহিলারা, আর এই মহিলারাই তাদের উৎপাদিত দ্রব্য সামগ্রী এই মেলায় বিক্রির সুযোগ করে নিতে পারে। 75টি স্টল এই মেলায় যোগদান করেছে। আনন্দধারার মেলা এখন আনন্দ মেলায় পরিণত হয়েছে। উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি রঞ্জন ধারা, বিধায়ক করবী মান্না, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি সহ প্রশাসনিক কর্মকর্তাগণ। মেলায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরকে স্টল করতে দেখা গেছে। এ বিষয়ে মন্ত্রী বেচারাম মান্না আরো কি জানাচ্ছেন শুনবো। গোষ্ঠীর দলের মহিলাদের সংগঠিত করে তাদের প্রশিক্ষণের মাধ্যম দিয়ে, ঋণের মাধ্যম দিয়ে তাদের উৎপাদিত পণ্যকে বাজারজাত করাই হচ্ছে মূল লক্ষ্য। সেই লক্ষ্যে গত কয়েক বছর ধরে এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই সৃষ্টিশ্রী মেলা, সরোজ মেলার মাধ্যম দিয়ে তাদের উৎপাদিত পণ্যকে বাজারজাত করার চেষ্টা করা হয় এবং তাতে লাভবান হয় স্বনির্ভর গোষ্ঠীর দলে মহিলারা। এবং শুধু আমাদের রাজ্যে নয়, সারা ভারতবর্ষে এমনকি বিদেশে আমেরিকা, ব্রিটেন, ইন্দোনেশিয়া, রাশিয়া বিভিন্ন জায়গায় আমাদের মহিলাদের উৎপাদিত পণ্য আজকে সেখানে সাপ্লাই হচ্ছে বিশ্ব বাংলা ব্র্যান্ড নিয়ে। এতে মহিলারা আর্থিকভাবে খুবই স্বাবলম্বী। কিন্তু নিন্দুকেরা একটা কথা বলছে যে মেলা খেলা নিয়ে আছে তৃণমূল, কিন্তু সেটা কি বলবেন? নিন্দুকেদের কাজই হচ্ছে সমালোচনা করা। এখন ব্যাপারটা হয়েছে তারা বুঝতে পারছে না যে এই মেলা খেলার মধ্য দিয়ে মানুষ কীভাবে স্বাবলম্বী করা যায়। গত বছর সরোজ মেলায় আমরা 23 কোটি টাকা বিক্রি হয়েছে, তাহলে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে। তাই নিন্দিকেরা কি বললো আমাদের যায় আসে না। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাবনা মহিলাদের নিয়ে, যে চিন্তা, তা বাস্তবায়িত করাই হচ্ছে আমাদের কাজ। সেই কাজ আমরা তুরন্ত গতিতে আগিয়ে সৃষ্টির মাধ্যমে কি আরো অগ্রগতি? নিশ্চিতভাবে সৃষ্টির নতুন নতুন সৃষ্টি। এবছর একটা স্টলে দেখলেন একরকম, আবার পরের বছর স্টলে দেখবেন অন্য মডেলের তৈরি করছে। এটাই হচ্ছে সৃষ্টি, এবং সৃষ্টি মানেই হচ্ছে মহিলা। মহিলারাই সৃষ্টি করতে পারে এটুকু জেনে। এবং স্বনির্ভর হতে, এবং স্বনির্ভর, তারা অলরেডি স্বনির্ভর হয়ে গেছে। আমাদের এই রাজ্যে কয়েকশো লাখপতি দিদি আর কয়েক কোটিপতি দিদি তৈরি হয়ে গেছে। মানে আজকে সেই নজরুলের ভাষায় সৃষ্টির সুখের উল্লাসে মোর প্রাণ হাসে, মোর মন হাসে, আর সৃষ্টি সুখের উল্লাসে। অর্থাৎ পশ্চিম বাংলার 10 কোটি মানুষকে যিনি বুক দিয়ে আগলে রেখে দিয়েছেন, পশ্চিম বাংলার 10 কোটি মানুষের কষ্টে যিনি কষ্ট পান, পশ্চিম বাংলার 10 কোটি মানুষের মধ্যে কারো যদি চোখের জল পড়ে, কারো মন যদি ব্যথিত হয়, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তারই দেয়া বাংলার এসএসজি গ্রুপের মাধ্যমে যে সমস্ত জিনিস সৃষ্টি হয়, সেইটাকে নিয়ে তিনি এই সৃষ্টি কথার উল্লেখ করেছেন। আমাদের মা বোনেরা যাতে সামনের দিকে আরও বেশি এগিয়ে যায়, তাদের আগামী দিনে কারোর কাছে নির্ভরশীল হয়ে না থাকতে হয়, এবং তাদের তৈরি সমস্ত সৃষ্টি যেটা তাদের একটা স্বাবলম্বী করে তুলবে, এর পিছনে যার সব থেকে বড় অবদান, সেই মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবাংলার 10 কোটি মানুষের নয়নের মণি। আজকে আমাদের ধন্যবাদ জানাবো আমাদের শ্যামল সিনহার সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের মাঠে শুরু হলো মিলন মেলা 2025।
ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের সুবিশাল মাঠে শুরু হলো বহু প্রতীক্ষিত ৩৯তম সলিল চৌধুরী মিলন মেলা ২০২৫। শীতের আমেজে জমে উঠেছে মেলার প্রথম দিনই। ৩রা ডিসেম্বর বুধবার থেকে শুরু হয়ে এই মিলন মেলা চলবে ২২শে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। প্রায় ৩ সপ্তাহ ধরে চলবে সাংস্কৃতিক উৎসব, বিনোদন, খেলাধুলা, প্রদর্শনী এবং বহু সামাজিক কর্মসূচি। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ফিতে কেটে শুভ সূচনা করেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত। এরপর মঞ্চে উপস্থিত অতিথিদের সম্বর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদ সভাধিপতি রঞ্জন ধারা, বাঁশবেড়িয়ার পৌরসভার পৌরপ্রধান তাপস চ্যাটার্জি, উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি এবং এলাকার বিশিষ্ট সমাজসেবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী মঞ্চে বক্তৃতা রাখতে গিয়ে সভাধিপতি রঞ্জন ধারা এক সাক্ষাৎকারে জানান, খুব ভালো লাগলো শিবপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে যে মিলন মেলা, তো সেই মিলন মেলায় আসতে পেরে নিজেকে গৌরবান্বিত করছি এবং আমন্ত্রিত হয়ে নিজেকে গৌরবান্বিত মনে করছি। আজকে এখানে বিশিষ্ট মানুষদের সব সমাগম ঘটেছে। এখানে আজকে ৩৯ বছরের এই মিলন মেলার পদার্পণ হলো। আমরা জানি মেলা মানে মিলন মেলা, মেলা মানে সমস্ত মানুষের সেখানে আগমন ঘটে এবং সেই নামটাও দেখেছেন মিলন মেলা, অর্থাৎ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই মেলায় আসবে, একে অপরের মনের আদান প্রদান ঘটবে। বাংলার যে সংস্কৃতি, যে আমরা নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মোলানো মহান, সেই বার্তা আমরা এখনও বহন করেছি। আমরা এই মিলন মেলার মধ্য দিয়ে আমরা সেই বার্তাকে বহন করে যাব। বাংলার যে সৃষ্টি, বাংলার যে কালচার, বাংলার যে সংস্কৃতি, আমরা ধারক বাহক হয়ে তা বজায় রাখবো। এই মিলন মেলা আগামী দিনে সেই বার্তাই দেবে। অন্যদিকে মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়, আমাদের হুগলি জেলার ঐতিহ্যবাহী ক্লাব ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাব প্রতি বছর যে মিলন মেলার আয়োজন করে, এবারে ৩৯তম মিলন মেলা। আমরা বিখ্যাত সুরকার সলিল চৌধুরীর জন্মশতবর্ষ উপলক্ষে এবারের মিলন মেলা সলিল চৌধুরীর নামে আমরা করছি। বাঁশবেড়িয়া পৌরসভা আমাদের সহযোগিতা করছে। এই মিলন মেলায় প্রতি বছর দূর দূরান্ত থেকে বহু মানুষের সমাগম হয়। তার আজ শুভ উদ্বোধন হয়ে গেল। এখানে প্রায় ২৫০-র ওপর স্টল আছে, বিভিন্ন ধরনের পোশাক, খাবারের দোকান, নাগরদোল্লা তো থাকেই। তার সাথে এবারে বিশেষ আকর্ষণ হচ্ছে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া থেকে বিদেশি শিল্পী সমন্বয়ে ওয়াটার অ্যাঞ্জেল বা জলপরি, সেটাও থাকছে এই মেলায়। আজকে বিখ্যাত সঙ্গীত শিল্পী ইন্দ্রাণী সেনও এসছেন গান গাইতে, আরও অন্যান্য। কবে শেষ হচ্ছে এই মেলা? আমাদের মেলা ৩ তারিখ থেকে শুরু, ২২ তারিখে শেষ। আজকে বহু প্লেয়ারদের সুনামধন্য নারায়ণ দাস থেকে শুরু করে মনোরঞ্জন করে তাদেরও সংবর্ধনা দেওয়া হলো ক্লাবের পক্ষ থেকে। পার্শ্ববর্তী যে ক্লাব, সেই প্রত্যেকটা ক্লাবকে আমরা 5টা করে ফুটবলও প্রদান করেছি তার সাথে। আর এছাড়াও আমাদের যোগাসন প্রতিযোগিতা, আঁকা প্রতিযোগিতা, বিনামূল্যে স্বাস্থ্য শিবির, চক্ষু শিবির এই মেলার মধ্যে সেগুলোরও আমরা আয়োজন করেছি। কী নাম? প্রশান্ত দাস। এই মেলার যুগ্ম আহ্বায়ক, সাথে মতিরা আছে, ক্লাবের সভাপতি পুরুষদাও আছে। হুগলি থেকে চন্দ্রনাথ দত্ত ও অভিষেক গুপ্তার রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।